দেখো এই মুহূর্তে যে ভিডিওটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি এটি কিন্তু তোমাদের 2027 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আর এই মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিং 10 নম্বরে থাকে। এর আগে আরেকটি ভিডিও আমি দিয়েছি, তবে এটি কিন্তু আমার ফাইনাল ভিডিও। হ্যাঁ, তোমাদের 2027 সালের জন্য যারা একদম ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ম্যাপ পয়েন্টিং এটি কিন্তু আমার লাস্ট ম্যাপ পয়েন্টিং। এখান থেকে তোমরা পাবে কিন্তু টোটাল ম্যাপ পয়েন্টিং গুলো তোমাদের আমি করিয়ে দেবো, আজকেই করিয়ে দেবো, হাতে ধরিয়ে ধরিয়ে আমি তোমাদের কিন্তু করিয়ে দেবো টোটাল যে মানচিত্র। এই ভিডিওতেই তোমরা 10-এ 10 পেয়ে যাবে। হ্যাঁ, আমি তোমাদের বলে দিচ্ছি একদম গ্যারান্টি সহ তোমরা কিন্তু 10-এ 10 পেয়ে যাবে ম্যাপ পয়েন্টিং এ। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন কোয়েশ্চেন গুলো গুরুত্বপূর্ণ এবং চিহ্নিত। দেখো মানচিত্রের চিহ্নিতকরণ হিসেবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কি রয়েছে। প্রথমেই আমি বলবো পর্বত, পর্বতের পরে বলবো ভূপ্রকৃতি, তারপরে নদ নদী যেগুলো রয়েছে। তো আমি দেখে নিচ্ছি প্রথমেই রয়েছে বিন্দু পর্বত। এই বিন্দু পর্বতটি কোথায় রয়েছে দেখো, এই বিন্দু পর্বতটি রয়েছে, দেখে নাও। এই যে বিন্দু পর্বত এখানে কিন্তু রয়েছে গুজরাট রয়েছে, ঠিক আছে, এটি রয়েছে কিন্তু রাজস্থান রয়েছে। ওকে, তো এই যে কর্নার থেকে কিন্তু শুরু হয়েছে, এটা কিন্তু বিন্দু পর্বত। দেখতেই পারছো মানচিত্রে কোন জায়গায় বিন্দু পর্বত রয়েছে। চলো এরপরে রয়েছে তোমাদের কেটু। দেখো কেটু কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটায় রয়েছে কেটু, বুঝতেই পারছো এই জায়গাটায় রয়েছে কেটু। আর তোমাদের এখানেও কিন্তু করলে কোনো প্রবলেম নেই, কারণ এই এই পোর্শনের যে কোনো এক জায়গায় কিন্তু দেখালেই তোমাদের হবে এটি কিন্তু কেটু, মানে কিং অফ কারাকোরাম। ঠিক আছে, তো কারাকোরামের মধ্যেই রয়েছে এটি কিং অফ কারাকোরাম কেটু। তারপর রয়েছে সাতপুরা পর্বত। আমরা দেখে নিচ্ছি সাতপুরা পর্বত কোথায় রয়েছে। দেখো এই যে বিন্দু পর্বত রয়েছে, বিন্দু পর্বতের ঠিক নিচেই রয়েছে সাতপুরা পর্বত। তোমরা এরকম করলেও কিন্তু এটা হবে, কোনো প্রবলেম নেই। তোমরা যদি কেউ মনে করো এখান থেকে এরকম করলে হবে, তাও কোনো প্রবলেম নেই। 19-20 হলে কোনো প্রবলেম নেই, নাম্বার কিন্তু ফুল পাবে তোমরা। এরপরে রয়েছে আরাবল্লী পর্বত। আমরা জানি রাজস্থানের আরাবল্লী রয়েছে। আরাবল্লী পর্বতে দেখো এই জায়গায় গুজরাটের এই জায়গা থেকে তোমরা একদম রাজস্থান, এটি কিন্তু রাজস্থান থেকে একদম মোটামুটি বলতে পারো দিল্লি পর্যন্ত। ঠিক আছে, দিল্লি পর্যন্ত প্রায় 800 কিলোমিটার এর কিন্তু দৈর্ঘ্য রয়েছে, 800 কিলোমিটার। ঠিক আছে, তো এই জায়গা থেকে তোমরা শুরু করবে গুজরাটের এখান থেকে রাজস্থান, বেশিরভাগ অংশই কিন্তু রাজস্থানের মধ্য দিয়ে একদম দিল্লির কাছাকাছি পর্যন্ত কিন্তু অবস্থিত। এটি কিন্তু আরাবল্লী পর্বত খুবই গুরুত্বপূর্ণ। এবারে এরপরে রয়েছে পশ্চিমা ঘাট পর্বত। দেখো পশ্চিমা ঘাট পর্বত বলতে দেখো এই যে এখান থেকে শুরু, এখান থেকে একদম এই পর্যন্ত, মানে কেরালার একটু উপরে এই পর্যন্ত কিন্তু পশ্চিমা ঘাট পর্বত কিন্তু শুরু। কেউ যদি মনে করো এই পর্যন্ত করবে কোনো প্রবলেম নেই, কিন্তু পশ্চিমা ঘাট পর্বতে তোমরা নাম্বার এখান থেকে দিলে, এই পর্যন্ত দিলে, যে কোনো এক জায়গায় দিলে তোমরা নাম্বার পাবে। এটি কিন্তু পশ্চিমা ঘাট পর্বত। এরপরে রয়েছে নীলগিরি। নীলগিরি দেখো রয়েছে একটু 19-20 হয়েছে। নীলগিরি রয়েছে দেখো তোমাদের এই পোষণে রয়েছে কিন্তু নীলগিরি। ওকে, নীলগিরি পর্বত। ওকে, তো আমরা হয়ে গেল তোমাদের পর্বতগুলো। এরপরে আমরা দেখে নিচ্ছি দেখো ভূপ্রকৃতির মধ্যে রয়েছে শিবালিক। দেখো শিবালিক পর্বত, এটাও কিন্তু একটি শিবালিক পর্বত বলতে পারো। এই যে শিবালিক পর্বত একদম হিমালয়ের একদম পশ্চিম অংশে রয়েছে শিবালিক পর্বত। আর এখানেই রয়েছে কিন্তু ভাবর শিবালিক পর্বতের দক্ষিণ ঢালে। এরপর রয়েছে ডেকান ট্রাপ। আমরা জানি মহারাষ্ট্রে রয়েছে দেখো ডেকান ট্রাপ। এই যে ডেকান ট্রাপ রয়েছে, দেখতেই পাচ্ছ ডেকান ট্রাপ। এই অঞ্চলটিকে তোমরা ডেকান ট্রাপ বলবে। ওকে, বোঝা গেল। এখানে কিন্তু চিহ্নিত অংশ কিন্তু এটা কিন্তু ডেকান ট্রাপ। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ছোটনাগপুর মালভূমি, বিশেষ করে ছত্তিশগড়। আমরা দেখে নিচ্ছি ছোটনাগপুর মালভূমি তোমরা এরকম করলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ছোটনাগপুর মালভূমি তোমরা এরকম করলেও কোনো প্রবলেম নেই। তো এটি কিন্তু ছোটনাগপুর মালভূমি, বুঝতেই পারছো ছোটনাগপুর মালভূমি রয়েছে। ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রয়েছে, ছত্তিশগড় রয়েছে, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল রয়েছে, উড়িষ্যার কিছু অংশ রয়েছে। এটা কিন্তু ছোটনাগপুর মালভূমি অঞ্চল। বোঝা গেল, তার মানে আমি কমপ্লিট করে দিয়েছি তোমাদের। এরপরে চলো রয়েছে তোমাদের নদ নদী। দেখো খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছর নদ নদী থেকে একটি কোশ্চেন দেয়। তো আমি দেখে নিচ্ছি নর্মদা নদী। দেখো নর্মদা নদী এবং তাপ্তি নদী, এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু একটি প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো আমি প্রথমেই নর্মদা নদী দেখে নিচ্ছি। দেখো এই যে নর্মদা নদী, এই যে কাম্বি উপসাগরে কিন্তু এসে মিলিত হয়েছে নর্মদা নদী। আর এই নর্মদা নদীর উৎপত্তি হয়েছে কিন্তু দেখো অমরকণ্টক পাহাড় থেকে। মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য সুখবর,
কম সময়ে বেশি নম্বরের প্রস্তুতি, ভূগোল বিষয়ে সম্পূর্ণ ফাইনাল সাজেশন আনসার পিডিএফ এখনই পাবেন। অধ্যায় ভিত্তিক গুরুত্ব প্রশ্ন উত্তর 1, 2, 3 ও 5 নং সাজেশন এবং বাছাই করা ম্যাপ পয়েন্টিং সবকিছু একসঙ্গে। সহজ ভাষায় তৈরি এই নোটস তোমার পরীক্ষাকে করবে আরো শক্তিশালী। মূল্য মাত্র 105 টাকা। পিডিএফ সংগ্রহ করতে এখনই যোগাযোগ করো। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সেরে নাও। টার্গেট একাডেমির ফোন নাম্বার দেওয়া হলো। এই অমরকণ্টক পাহাড় থেকে কিন্তু নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। এটি কিন্তু মধ্যপ্রদেশে, ঠিক আছে। অমরকণ্টক পাহাড় থেকে কিন্তু উৎপত্তি হয়ে দেখো কাম্বে উপসাগরে মিলিত হয়েছে। আর এরপরে রয়েছে তোমাদের দেখো তাপ্তি নদী। তাপ্তি নদীটি আমরা দেখে নিচ্ছি। তাপ্তি নদীও কিন্তু মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হয়েছে মুলতাই, ঠিক আছে। মুলতাই যে অঞ্চল রয়েছে, সেই মুলতাই অঞ্চল থেকে কিন্তু এটি কিন্তু উৎপত্তি হয়েছে, ঠিক আছে। তো এটি কিন্তু অবশ্যই সাতপুরা পর্বতের একদম মধ্যপ্রদেশের নিকটে যেটি রয়েছে মুলতাই, এই মুলতাই অঞ্চল থেকে কিন্তু এই তাপ্তি নদীর উৎপত্তি হয়েছে। চলো এরপরে দেখে নিচ্ছি কৃষ্ণা নদী। দেখো কৃষ্ণা নদীর উৎপত্তি, দেখো এই যে এখানে রয়েছে অন্ধ্রপ্রদেশের রয়েছে, বুঝতেই পারছো। আর এখানে রয়েছে মহারাষ্ট্র। এই মহারাষ্ট্রের দেখো মহাবালেশ্বর, এই যে মহারাষ্ট্র দেখতে পাচ্ছ, এখানে মহাবালেশ্বর রয়েছে। এই মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়ে দেখো দীর্ঘ পথ অতিক্রম করে কিন্তু এই বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ অতিক্রম করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এটি কিন্তু কৃষ্ণা নদী। আর কৃষ্ণা নদীর উৎপত্তি কিন্তু মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের মহানদী হলো মহানদী। এরপরে রয়েছে মহানদী। দেখো মহানদী রয়েছে কিন্তু এই দেখতেই পাচ্ছ, মহানদী রয়েছে বিশেষ করে ছত্তিশগড় রাজ্য থেকে। এখানে রয়েছে ছত্তিশগড়, দেখো এখানে ভাগ ভাগ দেখায়নি, ঠিক আছে, এখানে ভাগ দেখায়নি কিন্তু ছত্তিশগড়, এই ছত্তিশগড়ে রয়েছে শিওয়ারা। দেখো শিওয়ারা যেই পর্বত রয়েছে, শিওয়ারা পর্বত থেকে, কি বললাম, শিওয়ারা ছত্তিশগড়ের শিওয়ারা পর্বত থেকে উৎপত্তি হয়েছে। এটি কিন্তু রয়েছে দেখো দেখো আহ ধামতাল বা ধিমতাল, ঠিক আছে। তো এই ধিমতাল একটি জেলা রয়েছে শিওয়ারা, এই ছত্তিশগড় শিওয়ারা থেকে উৎপত্তি হয়ে দেখো বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। দেখেছো ভাঁজ, তীর ধনুকের মতো ভাঁজ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে রয়েছে তোমাদের গঙ্গা। দেখো গঙ্গা আমরা জানি যে উত্তরাখণ্ডের, গঙ্গা দেখো উত্তরাখণ্ডের, গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে উত্তরাখণ্ডের গোমুখ থেকে, ঠিক আছে। উত্তরাখণ্ডের যে গোমুখ রয়েছে, ঠিক আছে, সেই গোমুখ থেকে কিন্তু উৎপত্তি হয়েছে গঙ্গা নদীর। ওকে, এরপরে রয়েছে তোমরা গঙ্গা নদী সম্পর্কে জানো, উৎপত্তি হয়ে হয়ে দেখো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, তারপরে রয়েছে দেখো বিহার, ঝাড়খণ্ড রয়েছে, তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ হয়ে দেখো আহ কিছু অংশ বাংলাদেশে চলে গেছে। আর আমাদের ভাগীরথী নামে কিন্তু বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। তো দেখো এরপরে ব্রহ্মপুত্র রয়েছে। দেখো ব্রহ্মপুত্র নদীটি, এই যে দেখতে পাচ্ছ ব্রহ্মপুত্র নদীটি, আমি দেখিয়ে দিচ্ছি ব্রহ্মপুত্র নদী। দেখো এই ব্রহ্মপুত্র যে নদীটি রয়েছে, এই ব্রহ্মপুত্র নদীটি কিন্তু তিব্বতের। দেখো তোমরা জানো, নাম শুনেছো তিব্বত, এই তিব্বতে রয়েছে চেমায়ুংদুং হিমবাহ। দেখো তিব্বতের এই যে এখানে রয়েছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই জায়গা থেকে তিব্বতের চেমায়ুংদুং হিমবাহ থেকে, হিমবাহ থেকে, অর্থাৎ মানস সরোবরের নিকট থেকে এই ব্রহ্মপুত্র নদীটি উৎপত্তি হয়ে অরুণাচল প্রদেশ হয়ে অসম হয়ে, ঠিক আছে, অসম হয়ে একদম বাংলাদেশে কিন্তু প্রবেশ করেছে। তো এটির নাম কিন্তু আমাদের মানে ব্রহ্মপুত্র নদী। আর এই ব্রহ্মপুত্র নদী কিন্তু দেখিয়ে দিলাম তোমাদের কিভাবে কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে, কিভাবে উৎপত্তি হয়ে কোথায় মিলিত হয়েছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এরপরে রয়েছে আমাদের কাবেরী নদী। দেখো কাবেরী নদী, দেখো এখানে কাবেরী রয়েছে, এই যে কাবেরী নদী, এই কাবেরী নদীটি উৎপত্তি কিন্তু রয়েছে কর্ণাটক থেকে। কাবেরী নদীর উৎপত্তি অ্যাকচুয়ালি কি বলতো, কর্ণাটক থেকে। ওকে, তো এটা কিন্তু অবশ্যই তালা কাবেরী থেকে কিন্তু এই কাবেরী নদীর উৎপত্তি হয়েছে। তালা কাবেরী অঞ্চল থেকে এই কাবেরী নদীর উৎপত্তি হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি অন্তর্বাহী নদী মানে আমরা জানি লুনি নদী। তো লুনি নদীর উৎপত্তি হয়েছে দেখো নাক নাক আহ নাক দেখো নাগ পাহাড় থেকে। এই যে লুনি নদী দেখতে পাচ্ছ, এই লুনি নদীর কিন্তু উৎপত্তি হয়েছে নাগ পাহাড় থেকে, ঠিক আছে। এটা এইভাবে হবে, লুনি নদীটি বিশেষ করে এইভাবে আসবে।
ঠিক আছে, এই লুনি নদীর উৎপত্তি হচ্ছে নাগ পাহাড় থেকে। তবে আমি আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, এই যে লুনি নদীর কথা বললাম, এটি কিন্তু আনা সাগর বলে একটি জায়গা আছে, আনা সাগর লেক, আনা সাগর লেকের পাশ দিয়ে, ঠিক আছে, নাগ পাহাড় থেকে এই লুনি নদী উৎপত্তি হয়ে কিন্তু কচ্ছের রণে মিলিত হয়েছে। সরাসরি কিন্তু সমুদ্রে গিয়ে পতিত হতে পারেনি। কচ্ছের রণের আসার আসার মানে কচ্ছের রণে মিলিত হয়েছে, বা তার আগেই কিন্তু জল শুকিয়ে যায়। এটি কিন্তু একটি অন্তর্বাহী নদী। এরপর রয়েছে দেখো তোমাদের লেক, মানে হ্রদ রয়েছে, হ্রদ রয়েছে বা উপহ্রদ রয়েছে, তার মধ্যে রয়েছে কোলেরু, কোলেরু, কোলেরু হ্রদ বা হ্রদ, তোমরা যা বলো, কোলেরু হ্রদ বলতে পারো, হ্রদ বলতে পারো। আমি ভাষার ক্ষেত্রে বলছি কোলেরু হ্রদ বা কোলেরু হ্রদ, ঠিক আছে, লেক। তো এই কোলেরু লেক আমি দেখে নিচ্ছি কোথায় রয়েছে। কোলেরু মানে রয়েছে কেরালায়, কেরালায় দেখো রয়েছে কোলেরু হ্রদ, এই যে এখানে দেখতে পাচ্ছ কেরালায় কিন্তু রয়েছে কোলেরু হ্রদ। ওকে, এরপরে চলো রয়েছে তোমাদের পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি উলার হ্রদ। দেখো উলার হ্রদ রয়েছে, এখানে রয়েছে সেকেন্ড, এই দেখো জম্মু কাশ্মীরে রয়েছে উলার হ্রদ, এই যে এই জায়গাটিতে কিন্তু রয়েছে উলার হ্রদ, বুঝতেই পারছো, সরি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, উলার হ্রদ কিন্তু এই জায়গাটি রয়েছে, দেখো জম্মু কাশ্মীরের এই জায়গাটিতে রয়েছে উলার হ্রদ। আর এখানে রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ ডাল হ্রদ, জম্মু কাশ্মীরের এই জায়গায় রয়েছে কিন্তু ডাল হ্রদ, ঠিক আছে, ডাল হ্রদ, বোঝা গেল। এই এখানে উলার হ্রদ, তার এই সাইডে কিন্তু ডাল হ্রদ, এগুলো কিন্তু সবই মিষ্টি জলের। এরপরে রয়েছে সম্বর হ্রদ, সম্বর হ্রদ রয়েছে রাজস্থানের, রাজস্থানের সম্বর হ্রদ কোথায় আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো আমি একটু একটু মুছে দিচ্ছি, দেখো তোমাদের রয়েছে, হ্যাঁ, দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে রয়েছে তোমাদের কিন্তু এই যে এই অঞ্চলটি, এটা এটা কিন্তু তোমাদের সম্বর হ্রদ, এটি কিন্তু রয়েছে রাজস্থানের 4 নম্বরের। এখানে কিন্তু আমি ডান দিকে তোমাদের দিয়েছি, যারা পিডিএফ নেবে তারা কিন্তু টোটাল পেয়ে যাবে। দেখো তোমরা তোমরা মাধ্যমিকের 2027 সালে যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য দেখো তোমাদের এই ম্যাপ পয়েন্টিং তোমরা পিডিএফ এ পেয়ে যাবে। যারা নেবে অবশ্যই 7890404016 এই নাম্বারে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। তবে একটা কথা বলে দিচ্ছি, এই পিডিএফ এ তোমরা পাবে কিন্তু টোটাল টোটাল তোমাদের সাজেশন উত্তর, শর্ট কোশ্চেন, এমসিকিউ পাবে, এসিকিউ পাবে, আর অন্যদিকে রয়েছে শূন্যস্থান পূরণ পাবে, তারপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে তা পাবে, সত্য মিথ্যা পাবে, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে এবং 5 নম্বরের ব্রড প্রশ্ন উত্তর টোটাল পেয়ে যাবে, চিত্র সহ এবং বাছাই করা প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে তোমরা ম্যাপ পয়েন্টিং পেয়ে যাবে, আর পরীক্ষার 1 মাস আগে তোমাদের প্র্যাকটিস সেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যারা নেবে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর এই পিডিএফ তোমরা তোমাদের মোবাইলে তোমরা তোমাদের মোবাইলে ডাউনলোড করতে পারবে প্রথমত, আর সেকেন্ড তোমরা কিন্তু জেরক্স করতে পারবে। তোমরা জেরক্সের দোকানে জেরক্স করে নিতে পারবে, একদম নোটসের মতো তোমরা পড়তে পারবে, নির্দ্বিধায় পড়তে পারবে। চলো আমরা দেখে নিচ্ছি কচ্ছের রণ। কচ্ছের রণ দেখো, প্রথমেই বলেছিলাম তোমাদের, দেখো কচ্ছের রণ, এই যে এই অঞ্চলটি কিন্তু কচ্ছের রণ, বুঝতেই পারছো এই অঞ্চলটি কচ্ছের রণ। আর এই কচ্ছের রণ অঞ্চলেই কিন্তু তোমাদের একটু আগেই বলেছিলাম লুনি নদী, এই যে যে লুনি নদী, এই লুনি নদী কিন্তু কচ্ছের রণেই প্রবাহিত হয়। লুনি আমি এই দিক থেকে দেবো না, তোমরা একটু এই দিক থেকে তোমরা শুরু করবে। তো এই লুনি নদী কিন্তু দেখো কচ্ছের রণে পড়েছে। তো এটি কিন্তু কচ্ছের রণ, ঠিক আছে, যেটি রয়েছে কিন্তু গুজরাটে। এরপরে রয়েছে তোমাদের পরের কোশ্চেন রয়েছে কাম্বে, কাম্বে উপসাগর। দেখো কাম্বে উপসাগর একদম জানি আমরা, কাম্বে একটু আগে দেখো, কাম্বে উপসাগর কিন্তু এটা নয়, এটা নয়, এখানে কিন্তু মিস্টেক, কাম্বে উপসাগর কিন্তু এটি, ঠিক আছে, এই অঞ্চলটি, এই যে এই অঞ্চলটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই অঞ্চলটি কিন্তু কাম্বে উপসাগর, ঠিক আছে। তো মাথায় রাখবে এটি কিন্তু কাম্বে উপসাগর। ওকে, পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি লোকটক হ্রদ। মণিপুরে রয়েছে লোকটক হ্রদ রয়েছে। তো এই দেখো মণিপুরের লোকটক হ্রদ রয়েছে কোন জায়গা দেখে নাও, হ্যাঁ, লোকটক হ্রদ রয়েছে মণিপুরে, তবে এটি কিন্তু একটু মিস্টেক থাকবে, 19-20 হবে। তবে লোকটক হ্রদ কিন্তু একদম তোমরা দেখে নেবে, লোকটক হ্রদ কিন্তু এই জায়গায় রয়েছে, ঠিক আছে। তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, এই মণিপুরের লোকটক হ্রদ এখানে রয়েছে না এখানে রয়েছে। অবশ্যই কোশ্চেনটি যদি মিস্টেক করে ফেলি বা তোমাদের সামনে মিস্টেক উপস্থাপন করি, তবে তোমাদের কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে, আমি দেখবো তোমরা কমেন্ট। এটা আমি ফার্স্ট রেখেছি, তোমরা কমেন্ট করে, ফার্স্ট হবে না, এটি সেকেন্ড হবে, অর্থাৎ এটা 1 নম্বরে রেখেছি মণিপুরের লোকটক হ্রদ এখানে না এখানে, ঠিক আছে। আমি এখন কিছু বলবো না, জাস্ট তোমাদের একটি পরীক্ষা নিচ্ছি, ঠিক আছে। তোমরা কমেন্ট করবে 1 হবে না 2 হবে। ওকে, তো আমাকে জানিও। তার মণিপুরের লোকটক হ্রদ হলো, এরপরে রয়েছে ভেম্বানাথ, ভেম্বানাথ, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো ভেম্বানাথ কয়াল, ভেম্বানাথ কয়াল রয়েছে দেখো কেরালায় রয়েছে, কেরালায় কিন্তু ভেম্বানাথ কয়াল এখানে রয়েছে,
ঠিক আছে, এখানে কিন্তু ভীমনাথ কয়াল রয়েছে। ওকে, ভীমনাথ কয়াল বোঝা গেল। ভীমনাথ কয়াল কিন্তু কেরালায়, এটি কিন্তু বৃহত্তম আর লেক রয়েছে ভীমনাথ কয়াল, মানে ভীমনাথ কয়াল ভারতের বৃহত্তম কয়াল হলো কেরালার ভীমনাথ কয়াল। চলো এরপরে দেখে নিচ্ছি শহরগুলোর মধ্যে রয়েছে কলকাতা। কলকাতা আমরা জানি পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে কলকাতা, আমি একটু দেখিয়ে দিচ্ছি। কলকাতা, কলকাতা রয়েছে এই পোষণে, ঠিক আছে, এই পোষণে রয়েছে কলকাতা। আর তার নিচে রয়েছে দেখো হলদিয়া। এই যে সমুদ্রের কাছাকাছি মনে মনে করবে পেট্রো রসায়ন শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প রয়েছে হলদিয়া। তার মানে আমাদের এখানে কলকাতা হলো, আর অন্যদিকে কিন্তু দেখো এখানে হলদিয়াও কিন্তু কমপ্লিট হলো। ঠিক আছে, এরপরে মুম্বাই দেখছি। মুম্বাই কোথায় রয়েছে? মুম্বাই রয়েছে এই যে মুম্বাই। ঠিক আছে, মুম্বাই তোমরা কিন্তু এখানে করবে, আমি যেটা করছি সেটা করবে কিন্তু। মুম্বাই করবে এখানে। মুম্বাই কিন্তু দেখো রয়েছে একটি বন্দর রয়েছে, গুরুত্বপূর্ণ একটি বন্দর রয়েছে এবং বাণিজ্যিক শহর রয়েছে মুম্বাই। এরপরে দিল্লি রয়েছে, এগুলো তোমাদের টোটাল করতে হবে। এই যে রয়েছে দিল্লি, দেখো এই অঞ্চলটায় এটি কিন্তু রয়েছে তোমাদের দিল্লি। আর এখানে রয়েছে কিন্তু জম্মু কাশ্মীরে রয়েছে শ্রীনগর। ওকে, তার মানে শ্রীনগর হলো, দিল্লি হলো। এরপরে বিশাখাপত্তনম রয়েছে অন্ধ্রপ্রদেশের। বিশাখাপত্তনম খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, একটি জাহাজ নির্মাণ কেন্দ্র এবং গভীরতম সমুদ্র বন্দর রয়েছে বিশাখাপত্তনম। ঠিক আছে, এটি কিন্তু ন্যাচারাল তোমার বন্দর। ঠিক আছে, তো এটি কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে বিশাখাপত্তনম। তার মানে আমাদের বিশাখাপত্তনম কমপ্লিট হলো। পারাদ্বীপ, উড়িষ্যা রয়েছে পারাদ্বীপ, তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে উড়িষ্যার এই জায়গাটাই রয়েছে পারাদ্বীপ। ঠিক আছে, উড়িষ্যার এই জায়গাটি রয়েছে পারাদ্বীপ। তোমরা যদি এই এই জায়গা বাদ দিয়ে এখানেও করো তাও তোমরা কিন্তু নাম্বার পাবে, উড়িষ্যার পারাদ্বীপ কমপ্লিট হলো। এরপর রয়েছে কোচি। কোচি আমরা দেখে নিচ্ছি, কোচি কোথায় রয়েছে? কোচি এই যে কেরালায় রয়েছে কোচি, দেখো এই অঞ্চলটি। ঠিক আছে, কোচি কিন্তু একটি জাহাজ নির্মাণ কেন্দ্র, কিন্তু একটি কোচি রয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে মারমাগাঁও রয়েছে, দেখো মারমাগাঁও রয়েছে, এই যে মারমাগাঁও এখানে রয়েছে কিন্তু মহারাষ্ট্রের এই জায়গাটা রয়েছে মারমাগাঁও। ওকে, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি জায়গা রয়েছে বা বন্দর রয়েছে, মারমাগাঁও একটি বন্দর। এরপরে রয়েছে ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, তোমরা কলকাতায় করতে পারো, তোমরা দিল্লি করতে পারো, তোমরা কোচিন করতে পারো। আর তারপরে তোমরা আহ তারপরে দিল্লি, কলকাতা, মুম্বাই, ঠিক আছে, চেন্নাই, এগুলো কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর, যে কোনো জায়গায় তোমরা করলেই হবে। এরপরে শিল্পাঞ্চলের মধ্যে আমি দেখে নিচ্ছি জামশেদপুর বা জামশেদপুর। দেখো ঝাড়খণ্ডে রয়েছে জামশেদপুর বা জামশেদপুর, এটি কিন্তু দেখো ঝাড়খণ্ড রয়েছে, এটি রয়েছে কিন্তু ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ডের এখানে রয়েছে কিন্তু জামশেদপুর, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জামশেদপুর রয়েছে। এখানে জামশেদপুর অর্থাৎ একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র বা শিল্প শহর। ভিলাই রয়েছে ছত্তিশগড়ের ভিলাই, আমরা দেখে নিচ্ছি এই যে ছত্তিশগড়, এই ছত্তিশগড়ে এই পোর্শনে রয়েছে কিন্তু ভিলাই। চারিদিক ফলো করে কিন্তু তোমাদের করতে হবে, এটি কিন্তু ভিলাই রয়েছে একটি লৌহ ইস্পাত মানে একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। এরপরে রয়েছে আমেদাবাদ রয়েছে গুজরাটে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে কাম্বি উপসাগরের সোজাসুজি উপরে কিন্তু রয়েছে, এটা কিন্তু রয়েছে আমেদাবাদ। ঠিক আছে, ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে। এরপরে রয়েছে দেখো তোমাদের দুর্গাপুরের রুর। দেখো দুর্গাপুরের রুর কোথায় রয়েছে? এই দেখো দুর্গাপুর, দেখেছো দুর্গাপুর রয়েছে পশ্চিমবঙ্গের, দুর্গাপুর পশ্চিমবঙ্গের। আর অন্যদিকে রয়েছে বলা যায় আহ পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বর্ডারে রয়েছে কিন্তু দুর্গাপুর। ঠিক আছে, দুর্গাপুর কিন্তু এটি রুর অঞ্চল। ওকে, এরপরে রয়েছে ভারতের ডেট্রয়েট, চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। এখানে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের জন্য বিখ্যাত, এটি কিন্তু রয়েছে তামিলনাড়ুতে। তামিলনাড়ু, এটি কিন্তু তামিলনাড়ুতে। এখানে রয়েছে চেন্নাইকে কিন্তু ভারতের মানে ভারতের কিন্তু দেখো আর মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের জন্য বিখ্যাত, তাই চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের সঙ্গে তুলনা করা হয়েছে। সিলিকন ভ্যালি রয়েছে দেখো বেঙ্গালুরুতে, এই যে সিলিকন ভ্যালি, এই সিলিকন ভ্যালি রয়েছে দেখো কর্ণাটকের বেঙ্গালুরুতে। ওকে, দেখে নিয়েছি আমরা বেঙ্গালুরু। এরপরে চলো রয়েছে তোমাদের পরে পরে রয়েছে দেখো মৃত্তিকার মধ্যে রয়েছে দেখো পলি পলি মৃত্তিকা বা পাললিক মৃত্তিকা। মৃত্তিকা বলতে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি পলি মৃত্তিকা মাথায় রাখবে, যে সমস্ত অঞ্চল দিয়ে নদী প্রবাহিত হয়েছে তার উপত্যকায় বা তার অববাহিকায় কিন্তু পলি গঠিত অঞ্চল বা সমভূমি গড়ে ওঠে। দেখো এই যে গঙ্গা নদী যে এখান দিয়ে প্রবাহিত হয়েছে, দেখো এই যেখান দিয়ে প্রবাহিত হয়েছে। তো গঙ্গা নদী যেখান দিয়ে আমি যে চিত্রটি যেরকম আঁকছি সেরকম আঁকবে। এই গঙ্গা নদী যেখান দিয়ে প্রবাহিত হয়েছে, ঠিক আছে, এই অঞ্চলটা হলো কি বলতো? পলি গঠিত অঞ্চল, অর্থাৎ পাললিক শিলা দ্বারা
মানে পলি মৃত্তিকা দ্বারা গঠিত। এই অঞ্চলটি কৃষিকাজের পক্ষে কিন্তু উর্বর, ঠিক আছে, কৃষি কাজের পক্ষে কিন্তু উপযুক্ত, এবং এখানে কিন্তু জনসংখ্যার ঘনত্ব বেশি দেখা যায়। এরপর রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। দেখো ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল বলতে আমরা দেখতে পাচ্ছি, দেখো পশ্চিমা ঘাট পর্বতের পূর্ব অঞ্চলে, এই যে পশ্চিমা ঘাট পর্বতের পূর্ব অঞ্চল, এই অঞ্চলটা কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। এখানে কিন্তু লাল টাইপের কিংবা ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। এরপরে কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা মানে মহারাষ্ট্র, দেখো রয়েছে মহারাষ্ট্র রয়েছে, তারপরে মধ্যপ্রদেশের দক্ষিণাঞ্চল, আর রয়েছে দেখো ছত্তিশগড়ের অঞ্চল, তেলেঙ্গানার উত্তরাংশ। তোমরা যদি এই মানচিত্র এইভাবে তোমরা দাও, এইভাবে আমি যেরকম দিচ্ছি দেখো, এরকম দিলেও কিন্তু তোমাদের এই মানচিত্র একদম 100% তোমরা নাম্বার পাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এটি কিন্তু রয়েছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বা তুলা উৎপাদক অঞ্চল। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল। দেখো একটি লোহিত মৃত্তিকা অঞ্চল আমরা বলতে পারি, দেখো এই অঞ্চলটি কিন্তু একটি লোহিত মৃত্তিকা অঞ্চল। দেখো এই অঞ্চলটি কি বলতো, একটি লোহিত লোহিত মৃত্তিকা অঞ্চল। অন্ধ্রপ্রদেশের দক্ষিণাঞ্চল, তামিলনাড়ুর উত্তরাঞ্চল, কর্ণাটক, এই পোষণ কিন্তু লোহিত মৃত্তিকা অঞ্চল, তামিলনাড়ুর বিশেষ করে অভ্যন্তরে এটি কিন্তু বেশি দেখা যায়। কৃষ্ণ মৃত্তিকার দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে বিশেষ করে দেখা যায়। এরপরে রয়েছে তোমাদের দেখো বৃষ্টিপাত, বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বা জলবায়ু। দেখো প্রশ্ন থাকবে, বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল আমরা জানি করমণ্ডল উপকূল তামিলনাড়ুর। এই তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে দেখো, দেখতে পাচ্ছ এখানে তামিলনাড়ুর কি বললাম, তামিলনাড়ুর এই যে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়। এখনো দক্ষিণ পশ্চিম মৌসুমী বৃষ্টিপাত, আর শীতকালে উত্তর পূর্ব শীতকালীন বৃষ্টিপাত বা মৌসুমী বৃষ্টিপাত। তার মানে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি? দেখো সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কিন্তু মৌসিনরাম। এই যে মৌসিনরাম কিন্তু সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। ওকে, বোঝা গেল? আমি বোঝাতে পারলাম? তো এটি কিন্তু সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কিন্তু ভারতে রয়েছে মৌসিনরাম, ঠিক আছে, মেঘালয়ের মৌসিনরাম। তার মানে তোমাদের বলেছিলাম এটা কিন্তু মেঘালয় হবে। আর মণিপুরের লোকটক হ্রদ কিন্তু এখানে, মণিপুরের লোকটক হ্রদ কিন্তু এখানে, তার মানে ভিডিওতে বলে দিয়েছি এবার। এরপরে চলো রয়েছে তোমাদের আহ পরের পরে রয়েছে দেখো তোমাদের লাস্ট এখানে রয়েছে দেখো, হ্যাঁ, ভারতের অবস্থান ও উপকূল উপকূল অঞ্চল 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল মানে গ্রেট আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। তো 10 ডিগ্রি চ্যানেল কিন্তু রয়েছে বিশেষ করে এই অঞ্চলে 10 ডিগ্রি চ্যানেল রয়েছে, ঠিক আছে, 10 ডিগ্রি চ্যানেল। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ইন্দ্রিয়া পয়েন্ট। ইন্দ্রিয়া পয়েন্ট মানেই আমরা জানি, দেখো ইন্দ্রিয়া পয়েন্ট, দেখো ইন্দ্রিয়া পয়েন্ট কিন্তু এখানে হবে না, এখানে কিন্তু হবে কন্যাকুমারী, ঠিক আছে, এখানে হবে কন্যাকুমারী, দেখে নাও, এখানে হবে কন্যাকুমারী। ইন্দ্রিয়া পয়েন্ট কিন্তু এখানে হবে, ইন্দ্রিয়া পয়েন্ট এখানে হবে, আমি ভুল বলছি না ঠিক বলছি তোমরা কিন্তু বলবে। এখানে হবে কন্যাকুমারিকা, কন্যাকুমারিকা। আর আর এখানে কোশ্চেনে বলেই দিয়েছে দেখো, বলে দিয়েছে, হ্যাঁ, ইন্দ্রিয়া পয়েন্ট, তার ইন্দ্রিয়া পয়েন্ট কিন্তু হবে এই জায়গাটায় ইন্দ্রিয়া পয়েন্ট, আর এখানে কিন্তু হবে কন্যাকুমারী, ঠিক আছে, এই জায়গাটায় 8.4 ডিগ্রি, তার মানে কি ধরো মোটামুটি এরকম আসবে। ওকে, যেহেতু অক্ষরেখাগুলো তোমরা জানো পৃথিবীর বৃত্ত, এবং অক্ষরেখাগুলো তোমরা জানো কিরকম হতে পারে, ঠিক আছে। আর এরপরে রয়েছে দেখো তোমাদের ইন্দ্রিয়া পয়েন্ট হলো, এরপরে রয়েছে তোমাদের পক প্রণালী, শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু বা ভারতের মধ্যে অবস্থিত পক প্রণালী। এই যে এটা রয়েছে পক প্রণালী, ঠিক আছে, এটা রয়েছে পক প্রণালী। এখানে রয়েছে কিন্তু তোমাদের তামিলনাড়ু আর শ্রীলঙ্কা। চলো আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন। কঙ্কন উপকূল, কঙ্কন উপকূল রয়েছে মহারাষ্ট্রের, এই অঞ্চলটা হলো কঙ্কন উপকূল, দেখে নাও কঙ্কন উপকূল, বোঝা গেল? তোমরা চিহ্নিত করে দেবে পরীক্ষার সময়। মালাবার উপকূল রয়েছে রয়েছে কেরালায়, কর্ণাটকে রয়েছে মালাবার উপকূল, দেখো কর্ণাটক। এইদিকে রয়েছে মহারাষ্ট্রের কিছু অঞ্চল রয়েছে, গোয়া রয়েছে, এই যে গোয়া রয়েছে, রয়েছে কর্ণাটক, রয়েছে কর্ণাটক, তারপরে কেরালা। তার মানে এই অঞ্চল থেকে, এই মহারাষ্ট্রের এই অঞ্চল থেকে পুরো এই অঞ্চল পর্যন্ত একদম কন্যাকুমারিকা পর্যন্ত এই অঞ্চলটি মালাবার উপকূলের মধ্যে ফেলানো হয়েছে। এরপর রয়েছে করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল রয়েছে দেখো তোমাদের অন্ধ্রপ্রদেশের করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল দেখো এই অঞ্চল থেকে, বিশেষ করে এই অঞ্চল থেকে একদম বলতে পারো একদম কন্যাকুমারিকা পর্যন্ত এই অঞ্চলটি কিন্তু রয়েছে তোমাদের, কি বললাম, করমণ্ডল উপকূল, করমণ্ডল
উপকূল। আর এই অঞ্চলটি রয়েছে কিন্তু উত্তর সরকার উপকূল। করমণ্ডল উপরে যে অঞ্চলটি রয়েছে উড়িষ্যার, বিশেষ করে উড়িষ্যা পশ্চিমবঙ্গের কিছু অংশ, এটি কিন্তু উত্তর সরকার উপকূল। এরপরে চলো রয়েছে তোমাদের স্বাভাবিক উদ্ভিদ, জেরোফাইট বা মরু উদ্ভিদ। দেখো জেরোফাইট বা মরু উদ্ভিদের মধ্যে আমরা বলতে পারি মরু অঞ্চলে, এই যে মরু অঞ্চলের তোমরা রাজস্থানের মরুভূমি এই অঞ্চলটি দেখিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, এটি কিন্তু রয়েছে জেরোফাইট বা মরু অঞ্চলের উদ্ভিদ। এরপরে চলো রয়েছে তোমাদের পরের কোশ্চেন রয়েছে সুন্দরবন। সুন্দরবন একটি চিরহরিত অরণ্যের উদ্ভিদ। দেখো আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে এই যে এই অঞ্চলটি রয়েছে সুন্দরবন অঞ্চল। ঠিক আছে, তোমরা কিন্তু পরীক্ষার সময় মার্ক করে দেবে, এই অঞ্চল হলো সুন্দরবন। ওকে, চিরহরিত অরণ্য। এরপরে রয়েছে দেখো তোমাদের গবেষণাগার দেরাদুন। দেখো গবেষণাগার দেরাদুন বলতে আমরা বুঝি কি বলতো, এখানে রয়েছে উত্তরাখণ্ডের রয়েছে অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতে কৃষি ফসল। দেখো কৃষিজ ফসলের মধ্যে রয়েছে উত্তর পূর্বে ভারতের চা উৎপাদক অঞ্চল, উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল, বিশেষ করে অসম। দেখো এই অঞ্চলটা কাংড়া ভ্যালি ঠেলি যে রয়েছে, কাংড়া হলো তোমার জম্মু কাশ্মীরের। দেখো এই যে এই অঞ্চলটি যে রয়েছে, তো এই যে অসমের এই অববাহিকা অঞ্চলটি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চা উৎপন্ন হয়, সব থেকে বেশি ভারতবর্ষে চা উৎপন্ন হয়। এরপরে দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চলের মধ্যে আমরা পাচ্ছি তামিলনাড়ুর এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে চা উৎপন্ন হয়। তামিলনাড়ু, তারপরে কর্ণাটকের কিছু অংশ, তেলেঙ্গানার কিছু অংশ, বিশেষ করে এই অঞ্চলে প্রচুর পরিমাণে চা উৎপন্ন হয় দক্ষিণ ভারতে যখন বলবে। এরপরে রয়েছে একটি কফি উৎপাদক অঞ্চল মানেই কেরালা। দেখো একটি কফি উৎপাদক, আমি এই প্রশ্নটি আমি করব তোমাদের সামনে। ঠিক আছে, একটি কফি উৎপাদক অঞ্চল হলো এই অঞ্চলটি। ঠিক আছে, তোমরা কফি উৎপাদক অঞ্চল এই অঞ্চল এরকম করেও তোমরা চিহ্নিত করতে পারো, এরকম করে। তো এই অঞ্চলটি হলো কফি উৎপাদক অঞ্চল। তোমাদের 19-20 বা 18-20 হলো কোনো ব্যাপার নয়, নাম্বার তোমরা শিওর পাবে, 100% পাবে। তুলা এবং কার্পাস উৎপাদক অঞ্চল, এই যে তুলা বা কার্পাস উৎপাদক অঞ্চল তোমরা জানো যে মহারাষ্ট্র রয়েছে, গুজরাট রয়েছে, তারপরে মধ্যপ্রদেশ রয়েছে। ঠিক আছে, আর এর মধ্যে কিছু কর্ণাটকের অঞ্চল রয়েছে। এই অঞ্চল হলো তুলা উত্তোলক অঞ্চল। ঠিক আছে, এরপর হচ্ছে ইক্ষু উৎপাদক অঞ্চল বলতে আমরা প্রথমেই আমাদের মনে পড়বে উত্তরপ্রদেশ। দেখো প্রথমেই মনে পড়বে উত্তরপ্রদেশের মাঝখান দিয়ে, দেখো একটু অ্যাঙ্গেল করে দিয়ে তোমরা কি করবে, এর একদম বিহার পর্যন্ত তোমরা টেনে দেবে। ঠিক আছে, এটা হলো কিন্তু কি বলতো, এটি কিন্তু ইক্ষু উৎপাদক অঞ্চল। এরপরে চলো রয়েছে তোমাদের টোটাল, হ্যাঁ তোমাদের টোটাল কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি 12 পর্যন্ত। তো দেখো তোমাদের যদি কিছু জানার থাকে, কিছু বলার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তার কারণ আমি তোমাদের টোটাল দিয়েছি, আশা করি এর মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন কিন্তু তোমরা কমন পেতে চলছো। তো তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবে। আর তোমরা যারা পিডিএফ নেবে অবশ্যই হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করো। ঠিক আছে, পুরো ফুল পিডিএফ পেয়ে যাবে, সাজেশন উত্তর পেয়ে যাবে, ম্যাপ পয়েন্টিং পেয়ে যাবে এবং পরীক্ষার আগে প্র্যাকটিস সেটও পেয়ে যাবে। তবে যেগুলো দিয়েছি বা তোমরা যারা পিডিএফ নিয়েছো, আশা করি এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম সময়ে বেশি নম্বরের প্রস্তুতি। ভূগোল বিষয়ে সম্পূর্ণ ফাইনাল সাজেশন আনসার পিডিএফ এখনই পাবেন। অধ্যায় ভিত্তিক গুরুত্ব প্রশ্ন উত্তর 1, 2, 3 ও 5 নং সাজেশন এবং বাছাই করা ম্যাপ পয়েন্টিং সবকিছু একসঙ্গে। সহজ ভাষায় তৈরি এই নোটস তোমার পরীক্ষাকে করবে আরো শক্তিশালী। মূল্য মাত্র 105 টাকা। পিডিএফ সংগ্রহ করতে এখনই যোগাযোগ করো। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সেরে নাও। টার্গেট একাডেমির ফোন নাম্বার দেওয়া হলো।